আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো এবং নিরাপদে আছো। তোমরা জানো যে গত 15 তারিখ থেকে তোমাদের আমরা অনলাইনের মাধ্যমে পরীক্ষা নিয়েছি এবং সেই পরীক্ষার খাতা আমরা অলরেডি যাচাই করা শুরু করেছি। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে একটা অনলাইনের মাধ্যমে পরীক্ষা হয়ে গেল, তোমাদের এখন পর্যন্ত আমি অনলাইনে কোনো ক্লাসই নিতে পারিনি। যাই হোক, আমাদের কলেজেই থাকা অবস্থায় অর্থাৎ পরিস্থিতি স্বাভাবিক থাকা অবস্থায় আমরা একটা চ্যাপ্টার শেষ করেছিলাম ভৌত রসায়ন কোর্সের। সেটি ছিল দ্রবণে সংঘটিত বিক্রিয়া সমূহ এবং সেই চ্যাপ্টারের কিছু অংশ থেকে তোমাদের পরীক্ষা নিয়েছিলাম। আশা করি তোমরা খুব ভালো পরীক্ষা দিয়েছো। যা হোক, তো আজ থেকে আমি তোমাদের এই ভৌত রসায়ন কোর্সের থেকে ধারাবাহিকভাবে আলোচনা করব। তো আমরা যেহেতু প্রথম চ্যাপ্টার মোটামুটি শেষ করেছি, আজ থেকে আমি দ্বিতীয় চ্যাপ্টার থেকে শুরু করব। ওকে, আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু খুব সংকটময় সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, তো তোমাদের এই মুহূর্তে উচিত হবে তোমাদের জবের জন্য ভালোভাবে পড়াশোনা করা। কারণ এই পরিস্থিতি স্বাভাবিক হলেই দেশে বা বিশ্বে একটা অস্থিতির মধ্যে দিয়ে দিন শুরু হবে আমার যেটা মনে হচ্ছে, সবাই যেটা ধারণা করছে, জবের বাজারটাও খুব কঠিন হয়ে যাবে। সেই জন্য তোমাদের উচিত হবে এই বন্ধের সময়গুলোতে বাড়িতেই থাকা বা বাসা বাইরে না বের হওয়া এবং বেশি বেশি করে জবের জন্য পড়াশোনা করার চেষ্টা করা। যদিও পড়াশোনা করতে ইচ্ছা করে না এই সময়ে, তারপরেও যুগের সঙ্গে টিকে থাকতে হলে অবশ্যই পড়াশোনা করা দরকার। আর একটি বিষয়, পরিবারে যে ফ্যামিলিতে যে বয়োজ্যেষ্ঠ যারা আছেন অর্থাৎ বয়স্ক যারা আছেন এবং ছোট বাচ্চা কাচ্চা যারা আছে, তাদের প্রতি বেশি বেশি খেয়াল রাখার চেষ্টা করবে। ওকে, তো আমাদের যে চ্যাপ্টারটা আমরা শুরু করব, সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে দ্বিতীয় চ্যাপ্টার এবং সেটা হচ্ছে অসমসত্ব প্রভাবন। চ্যাপ্টার নাম হচ্ছে অসমসত্ব প্রভাবন, যেটাকে ইংলিশে বলা হয় হেটারোজেনিয়াস ক্যাটালাইসিস, অসমসত্ব প্রভাবন। তো এই অসমসত্ব প্রভাবনের প্রথমেই যে বিষয়টি তোমাদের বলা দরকার, সেটা হচ্ছে প্রভাবক কি। এই বিষয়গুলো তোমরা অনেকবার পড়েছো, খুবই সহজ টার্ম, সেজন্য আমরা খুব দ্রুত আগাবো। তো প্রভাবক সম্পর্কে প্রথম ধারণা দেন হচ্ছে 1835 সালে বিজ্ঞানী বার্জেলিয়াস প্রভাবক সম্পর্কে ধারণা দেন। এখানে বিষয়টা আছে। যা হোক, তাহলে বিজ্ঞানী বার্জেলিয়াস প্রথমে প্রভাবক সম্পর্কে ধারণা দেন এবং তিনি লক্ষ্য করেন যে কিছু পদার্থ আছে বা তৃতীয় একটি পদার্থ আছে যেটি সাধারণত বিক্রিয়ার মাধ্যমে বিক্রিয়কগুলোর সঙ্গে উপস্থিত থেকে বিক্রিয়ার গতিবেগকে বা বিক্রিয়ার হারকে প্রভাবিত করতে পারে। অর্থাৎ বিক্রিয়ার গতিবেগকে বা বিক্রিয়ার হারকে বৃদ্ধি করতে পারে বা হ্রাসও করতে পারে। তো এই যে তৃতীয় যে বস্তুটি আছে, সেই বস্তুটিকে তিনি প্রভাবক বা অনুঘটক হিসেবে আখ্যায়িত করেন। যা হোক, তাহলে 1835 সালে বিজ্ঞানী বার্জেলিয়াস এই বিক্রিয়ার গতিবেগকে প্রভাবিত করা যে বস্তুটি আছে বা রাসায়নিক পদার্থটি আছে, সেটিকে প্রভাবক বা অনুঘটক হিসেবে নাম দেন। তার প্রভাবকের সংজ্ঞাটা কি? যে সকল রাসায়নিক পদার্থ বিক্রিয়ায় বিক্রিয়কের সংস্পর্শে উপস্থিত থেকে রাসায়নিক বিক্রিয়ার গতিকে বৃদ্ধি বা হ্রাস করে এবং বিক্রিয়া শেষে নিজে ভর এবং ভৌত অবস্থায় অপরিবর্তিত থাকে, তাদেরকে প্রভাবক বা অনুঘটক বলা হয়, আর ইংলিশে বলা হয় ক্যাটালিস্ট। তাহলে বিষয়টি কি, যে এরা বিক্রিয়ার মাধ্যমে বিক্রিয়কের সংস্পর্শে উপস্থিত থাকে থেকে রাসায়নিক বিক্রিয়ার গতিকে হয় বৃদ্ধি করবে না হয় হ্রাস করবে এবং বিক্রিয়া শেষে তারা কি থাকবে, নিজে ভরে অর্থাৎ যতটুকু পরিমাণ আমি ব্যবহার করলাম ওই রাসায়নিক পদার্থটি বা প্রভাবক, ঠিক ততটুকুই অপরিবর্তিত থাকবে এবং যে ভৌত অবস্থা অর্থাৎ কঠিন অবস্থায় যদি ব্যবহার করি, কঠিন অবস্থাতে তাকে ফেরত পাওয়া যাবে। যদি তরল অবস্থা ব্যবহার করি, তাহলে সেই তরল ভৌত অবস্থাতেই ফেরত পাওয়া যাবে তাকে। অর্থাৎ প্রভাবক বিক্রিয়ার মাধ্যমে উপস্থিত থেকে বিক্রিয়াকে প্রভাবিত করে শেষে আবার তাকে ফেরত পাওয়া যায় বা তার আবার পুনর্জন্ম হয়। কিভাবে পুনর্জন্ম হয়? যে পরিমাণে তাকে ব্যবহার করা হয়েছিল সেই পরিমাণে তাকে পাওয়া যায়, আবার যে ভৌত অবস্থায় তাকে ব্যবহার করা হয়েছিল সেই ভৌত অবস্থায় তাকে ফেরত পাওয়া যায়। যেমন স্পর্শ পদ্ধতিতে বা কন্ট্যাক্ট প্রসেসে যে সালফিউরিক অ্যাসিড তৈরি করা হয়,
সেই সালফিউরিক অ্যাসিড তৈরির প্রথম ধাপ যেটি সালফার ডাইঅক্সাইডের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় সালফার ট্রাইঅক্সাইড তৈরি হয়, এক্ষেত্রে কিন্তু প্লাটিনাম প্রভাব ব্যবহার করা হয়। তো প্লাটিনাম প্রভাব কিন্তু কঠিন কঠিন একটি প্রভাব, অর্থাৎ সরি প্লাটিনাম প্রভাব কিন্তু সলিড বা কঠিন। তাহলে এই ক্ষেত্রে দেখো আমি যতটুকু এই বিক্রিয়াটিতে যতটুকু প্লাটিনাম প্রভাব ব্যবহার করব ঠিক ততটুকু প্লাটিনাম প্রভাব আমি বিক্রিয়ার শেষে ফেরত পাবো, পুনর্জন্ম হবে, এবং প্লাটিনামকে কঠিন হিসেবে ব্যবহার করেছি সেই কঠিন হিসেবেই ফেরত পাওয়া যাবে। এমন না যে বিক্রিয়ার শেষে বা বিক্রিয়াকে প্রভাবিত করার পর তাকে আমরা তরল হিসাবে বা গ্যাসিয়াস অবস্থায় ফেরত পাচ্ছি, এমনটা হয় না। ওকে, তাহলে প্রভাবক আমরা জানলাম। আরেকটি বিষয় হচ্ছে প্রভাবন বা ক্যাটালাইসিস। প্রভাবকের ক্রিয়াকে প্রভাবন বলা হয়, অর্থাৎ প্রভাবক যে ক্রিয়ার মাধ্যমে বা যে কৌশলের মাধ্যমে বিক্রিয়া গতিকে প্রভাবিত করে সেই ক্রিয়া কৌশলকে বলা হয় প্রভাবন। ওকে, প্রভাবকের বৈশিষ্ট্যগুলো খুব ইম্পর্টেন্ট। যেমন প্রভাবকের কার্যকারিতা সুনির্দিষ্ট, অর্থাৎ কোনো একটি প্রভাবক একটি মাত্র বিক্রিয়াকেই যেমন প্রভাবিত করবে ওই প্রভাবক কিন্তু অপর বিক্রিয়াকে সেইভাবে প্রভাবিত করতে পারে না। অর্থাৎ প্রভাবকের কার্যকারিতা বা কার্যক্ষমতা সুনির্দিষ্ট। যেমন এই বিক্রিয়াটির ক্ষেত্রে প্লাটিনাম যেভাবে প্রভাবিত করবে অপর একটি বিক্রিয়ায় বা হেবারবাস পদ্ধতিতে যে আমরা অ্যামোনিয়া তৈরি করি নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়ায়, সেখানে যে আমি যেভাবে প্লাটিনাম প্রভাব ব্যবহার করব সেখানে যে সে একইভাবে কাজ করবে এমনটা নয়। একটি প্রভাবক একটি মাত্র বিক্রিয়াকেই নির্দিষ্টভাবে প্রভাবিত করতে পারে। ওকে, তারপর প্রভাবক উভয় বিক্রিয়া সাম্য অবস্থার পরিবর্তন করতে পারে না, অর্থাৎ কোন একটি উভঙ্গ বিক্রিয়া সাম্য অবস্থায় পৌঁছে গিয়েছে, আমি যদি সেখানে প্রভাবক ব্যবহার করি তাহলে সে কখনোই সাম্য অবস্থা চেঞ্জ করতে পারবে না। শুধুমাত্র এমন হতে পারে যে সাম্য অবস্থা দ্রুত পৌঁছাতে সে সাহায্য করবে। ওকে, তারপর একটি বৈশিষ্ট্য কেমন যে বিক্রিয়া শেষে প্রভাবক ভর ও ভৌত গঠন অপরিবর্তিত থাকে। তারপর সামান্য পরিমাণ প্রভাবক ব্যবহার করলেই বিক্রিয়ার গতিবেগকে প্রভাবিত করা যায়। তারপর এরা বিক্রিয়া অংশগ্রহণ করে না। এরপর আরো অনেক বৈশিষ্ট্য আছে প্রভাবকের, তোমরা একটু নিজে দেখে নিও। যাই হোক, প্রভাবক এবং প্রভাবন সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানীর যে মতবাদ বা ধারণা সেটা এখানে দেওয়া আছে। 1835 সালে বিজ্ঞানী বার্জেলিয়াস প্রথম প্রভাবক বা অনুঘটক শক্তি ব্যবহার করেন। তিনি লক্ষ্য করেন যে বিক্রিয়া শেষে উক্ত বহিরাগত পদার্থ ধর্ম ও ভরে অপরিবর্তিত রয়েছে। বিজ্ঞানী বার্জেলিয়াস এর বহিরাগত পদার্থকে প্রভাবক বা অনুঘটক নাম দেন। প্রভাবকের সংজ্ঞা। তারপর 1895 সালে বিজ্ঞানী ওয়াসল্ট বলেন যে যে সকল পদার্থ বিক্রিয়ায় মোট শক্তির পরিবর্তনকে কোনরূপ প্রভাবিত করে না তার উপস্থিতি যারা কেবলমাত্র বিক্রিয়ার বেগকে পরিবর্তিত করে তাদেরকে প্রভাবক বা অনুঘটক বলা হয়। বিষয়টিতে যেটা বোঝাচ্ছে যে কোনো একটি বিক্রিয়ায়, যেমন একটা বিক্রিয়া যদি এমন হয় যে এ থেকে বি তৈরি হবে এবং এই বিক্রিয়ায় যতটুকু পরিমাণ শক্তির পরিবর্তন হবে প্রভাবক ব্যবহার করলেও শক্তির পরিবর্তন ঠিক একই থাকবে, কিন্তু এমন হতে পারে বিক্রিয়ার গতিটা দ্রুত হতে পারে বা বিক্রিয়া দ্রুত করতে পারে বা স্লোলি করতে পারে। তাহলে কোন একটা প্রভাবক কোন একটি বিক্রিয়ার মোট শক্তির পরিবর্তন করে না, কিন্তু শুধুমাত্র বিক্রিয়ার গতিকে প্রভাবিত করতে পারে। এবার আসা যাক প্রভাবকের যে কার্যকারিতা বা ধর্মাবলী আছে সেগুলো এখানে ব্যাখ্যা আকারে দেওয়া আছে। যেমন বিক্রিয়ার শেষে প্রভাবক ভর অপরিবর্তিত থাকে, ভৌত অবস্থাতে সে অপরিবর্তিত থাকে। এমন হতে পারে যে ভৌত অবস্থার সামান্য পরিবর্তন হতে পারে। সামান্য পরিবর্তন বলতে যেমন পটাশিয়াম ক্লোরাইড ভেঙে যে পটাশিয়াম ক্লোরাইড এবং অক্সিজেন পাওয়া যায়, অর্থাৎ এই যে বিক্রিয়াটি আছে তোমাদের কাছে একটা পরিচিত বিক্রিয়া, পটাশিয়াম ক্লোরাইডকে আমরা যদি ভাঙি পটাশিয়াম ক্লোরাইড এবং অক্সিজেন যে পাওয়া যাবে, অক্সিজেন 2 মোল ভাঙলে এখানে 2 মোল, এই বিক্রিয়ায় ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড প্রভাবক হিসেবে ব্যবহার করা হয়। ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ধনাত্মক প্রভাব। তো ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড যদি কঠিন খন্ড হিসেবে ব্যবহার করা হয় তাহলে বিক্রিয়া শেষে দেখা যায় সেটি গুঁড়ো হয়ে গিয়েছে বা পাউডার ফর্মে চলে গিয়েছে, অর্থাৎ এর ভৌত অবস্থার সামান্য পরিবর্তন হচ্ছে। কিন্তু কঠিন অবস্থায় ব্যবহার করেছিলাম, কঠিন অবস্থায় কিন্তু তাকে ফেরত পাওয়া যাবে। ওকে, তারপর কি আছে, যেহেতু বিক্রিয়ার প্রতিটি স্তরে প্রভাবক অপরিবর্তিতভাবে ফিরে আসে তাই সে প্রভাব পুনরায় কাজ করতে পারে। তার মানে একটা প্রভাবক ব্যবহার করলাম, সেটা যেহেতু পুনরায় একই রূপে বা একই প্রকৃতিতে ফেরত পাওয়া যাচ্ছে সেজন্য প্রভাবককে পুনরায় ব্যবহার করা যায়। একটা বিষয় কি একটু আগে বলেছিলাম যে অল্প পরিমাণ প্রভাবকই
বড় ধরনের বিক্রিয়াকে প্রভাবিত করতে পারে। ওকে, তারপর বিক্রিয়া শেষে প্রভাবক অপ্রভাবিত থাকে বলে এটি বিক্রিয়ার মাধ্যম থেকে কোনো প্রকার শক্তি শোষণ করে না বা বিক্রিয়ায় কোনো প্রকার শক্তি যোগ করে না। ওকে, তারপর একটা আমরা কি বলেছিলাম যে প্রভাবক ও প্রভাবক বিক্রিয়ার সাম্যাবস্থায় কোনো পরিবর্তন ঘটাতে পারে না, এটা আমরা পড়েছি। আরেকটা কি আছে যে প্রভাব বিক্রিয়া শুরু করতে পারে না, অর্থাৎ কোনো একটা বিক্রিয়া শুরু করার যে ধাপ বিষয়টি সেটা কিন্তু বিক্রিয়কগুলোকে পরস্পর সংস্পর্শে এসে সংঘর্ষ হওয়ার মাধ্যমে কিন্তু শুরু করতে হবে। তারপর প্রভাবক বিক্রিয়া গতিবেগকে বৃদ্ধি করবে না হয় হ্রাস করবে, অর্থাৎ প্রভাবক বিক্রিয়াকে শুরু করতে পারবে না। ওকে, তারপর আমরা একটু আগে বলেছি যে প্রভাবকের কার্যকারিতা সুনির্দিষ্ট, অর্থাৎ একটি প্রভাবক নির্দিষ্ট মাত্র বিক্রিয়াকে প্রভাবিত করে, সেটি এখানে উল্লেখ করা হয়েছে। তারপর প্রভাবের উপস্থিতিতে বিক্রিয়া হারের উপর তাপমাত্রার প্রভাব একই থাকে, অর্থাৎ বিক্রিয়া হারের উপর যে তাপমাত্রার প্রভাব আছে, আরহেনিয়াসের যে সমীকরণটি তোমরা পড়েছো, যে কোনো একটা বিক্রিয়ার তাপমাত্রা যদি 10 ডিগ্রি সেলসিয়াস বাড়ানো হয় তাহলে বিক্রিয়ার গতিবেগ বা হার সাধারণত 2 গুণ থেকে 3 গুণ বৃদ্ধি পায়। এটা কিন্তু বিক্রিয়ার হারের উপর তাপমাত্রার প্রভাব। তো প্রভাবক যদি কোনো একটা বিক্রিয়া উপস্থিত থাকে তাহলে সেটি তাপমাত্রার যে প্রভাব আছে বিক্রিয়ার হারের উপর তার সঙ্গে কোনো তার ইন্টারাকশন হয় না, অর্থাৎ তাপমাত্রার প্রভাব যেমন থাকার কথা তেমন থাকেই, প্রভাবক আলাদাভাবে বিক্রিয়াকে প্রভাবিত করতে পারে। এরপর হচ্ছে প্রভাবকের প্রকারভেদ। প্রভাবককে দুটি বিষয়ের উপর ভিত্তি করে ভাগ করা যায়, একটা হচ্ছে কাজের উপর ভিত্তি করে, একটা হচ্ছে ভৌত অবস্থার উপর ভিত্তি করে। তো কাজের উপর ভিত্তি করে সাধারণত প্রভাবক 4 প্রকার, যেমন ধনাত্মক প্রভাবক, ঋণাত্মক প্রভাবক, অটো বা স্বপ্রভাবক এবং আবিষ্ট প্রভাবক। এগুলো তোমরা পড়েছো, একটা বার শুধু রিডিং করলেই হবে। যে ধনাত্মক প্রভাবক কারা? যারা বিক্রিয়া গতিবেগকে বৃদ্ধি করতে পারে, তাদেরকে বলা হয় ধনাত্মক প্রভাবক, এবং ধনাত্মক প্রভাবকের ক্রিয়াকে বলা হয় ধনাত্মক প্রভাবন। ওকে, যেমন পটাশিয়াম ক্লোরাইডের বিয়োজনে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ধনাত্মক প্রভাব হিসেবে কাজ করে, হেবারবাস পদ্ধতিতে অ্যামোনিয়া তৈরিতে আয়রন ধনাত্মক প্রভাব হিসেবে কাজ করে, সালফার ডাইঅক্সাইডের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় সালফার ট্রাইঅক্সাইড তৈরিতে প্লাটিনাম ধনাত্মক প্রভাব হিসেবে কাজ করে। এবার হচ্ছে ঋণাত্মক প্রভাবক। ঋণাত্মক প্রভাবক কি? যে সকল প্রভাবক বিক্রিয়ার গতিবেগকে হ্রাস করে তাদেরকে বলে ঋণাত্মক প্রভাবক। যেমন হাইড্রোজেন পারঅক্সাইড সাধারণত অবস্থায় খুব দ্রুত বিয়োজিত হয় পানি এবং অক্সিজেন উৎপন্ন করে, কিন্তু এই বিক্রিয়ার মাধ্যমে যদি আমরা ফসফরিক অ্যাসিড ব্যবহার করি কয়েক ফোঁটা, তাহলে দেখা যায় আগে যেভাবে বিয়োজিত হচ্ছিল ভেঙে যাচ্ছিল তার চেয়ে কম গতিতে ভেঙে যায় বা বিয়োজিত হয়। এখানে ফসফরিক অ্যাসিড ঋণাত্মক প্রভাব হিসেবে কাজ করছে। একইভাবে কার্বন মনোক্সাইড গ্যাস, তারপর গ্লিসারিন, তারপর ইথানল, বিভিন্ন ধরনের ঋণাত্মক প্রভাবক আছে। এরপর হচ্ছে স্বপ্রভাবক বা অটোপ্রভাবক, অর্থাৎ স্বপ্রভাবকটা কি? যে বিক্রিয়ায় সৃষ্ট কোনো একটি উৎপাদ যদি প্রভাবক হিসেবে কাজ করে, অর্থাৎ বাইরে থেকে নতুন করে কোনো প্রভাব ব্যবহার করা হয়নি, বিক্রিয়া থেকে সৃষ্ট একটা উৎপাদ প্রভাবক হিসেবে কাজ করে, তাহলে সেই প্রভাবককে বলা হয় স্বপ্রভাবক বা অটোপ্রভাবক। যেমন এই বিক্রিয়াটির ক্ষেত্রে খেয়াল করো যে আর্সেন যা আছে, আর্সেনিকের একটা হাইড্রাইড, আর্সেন ভেঙে আর্সেনিক এবং হাইড্রোজেন উৎপন্ন হয়। তো আর্সেনিক বিয়োজন উৎপন্ন আর্সেনের বিয়োজনকে ত্বরান্বিত করে। এই আর্সেইন যখন, অর্থাৎ আর্সেনিক ট্রাইহাইড্রাইড যখন বিয়োজিত হয় তখন প্রথম দিকে খুবই কম গতিতে বিয়োজিত হতে থাকে বা ভেঙে যেতে থাকে, কিন্তু যখনই কিছু পরিমাণ আর্সেনিক উৎপন্ন হয়ে যায় তখন দেখা যায় এই আর্সেনের বিয়োজনের পরিমাণ বা ভেঙে যাওয়ার পরিমাণ আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে। তাহলে প্রথমে বিক্রিয়ার গতিবেগ খুব বেশি ছিল না, কিন্তু পরবর্তীতে কেন আর্সেনের বিয়োজনের পরিমাণ বা বিক্রিয়ার গতিবেগ বৃদ্ধি পেল কেন? কারণ এই যে আর্সেনিক যে উৎপন্ন হয়েছে একটা উৎপাদ, এই উৎপাদটি পরবর্তীতে বিক্রিয়ার গতিবেগকে বৃদ্ধি করেছে। তাহলে এখানে বাইরে থেকে কিন্তু কোনো নতুন প্রভাব ব্যবহার করা হয়নি, বিক্রিয়ায় সৃষ্ট একটি উৎপাদই কিন্তু বিক্রিয়াকে প্রভাবিত করেছে। এই জন্য আর্সেনিক এখানে অটো বা স্বপ্রভাবক। একইভাবে যে ফর্মিক যে অ্যাসিড আছে বা অক্সালিক যে অ্যাসিড আছে, অক্সালিক অ্যাসিডকে অম্লীয় মাধ্যমে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সঙ্গে বিক্রিয়া করে করা হয়। এক্ষেত্রে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের যে গোলাপি বর্ণ আছে এটি প্রথমত ধীরে ধীরে বর্ণহীন হয়, ধীরে ধীরে, কিন্তু কিছুক্ষণ পর দেখা যায় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বর্ণ যে বর্ণহীন হচ্ছে বা গোলাপি বর্ণ যে নষ্ট হচ্ছে সেটা দেখা যায় খুব দ্রুত গতিতে নষ্ট হয়ে যাচ্ছে। প্রথম দিকে তার বর্ণটা নষ্ট হচ্ছিল খুব ধীর গতিতে, কিন্তু পরবর্তীতে খুব দ্রুত গতিতে বর্ণটা বর্ণহীন হয়ে যাচ্ছিল।
তাহলে পরবর্তীতে বিক্রিয়া গতি বৃদ্ধি পাওয়ার কারণ কি? কারণ এই যে বিক্রিয়ায় সৃষ্ট ম্যাঙ্গানিজ আয়ন উৎপন্ন হওয়ার পর বিক্রিয়া গতিবেগটা বৃদ্ধি পেয়েছে আগের তুলনায়। তাহলে ম্যাঙ্গানিজ আয়ন এখানে হচ্ছে অটোপ্রভাবক বা স্বপ্রভাবক। ওকে, এখন হয়ে যাক ইনডিউসড ক্যাটালিস্ট বা আবিষ্ট প্রভাবক বিষয়টা কি। দেখো, আবিষ্ট প্রভাবকটা হচ্ছে যে একটা রাসায়নিক পদার্থের প্রভাবে অপর একটা রাসায়নিক পদার্থের বিক্রিয়া ঘটায়। যেমন সোডিয়াম সালফাইড অক্সিজেনের উপস্থিতিতে জারিত হয়ে সোডিয়াম সালফেট তৈরি করে, কিন্তু সোডিয়াম আর্সেনাইড একই উপায়ে অক্সিজেন দ্বারা জারিত হয় না, অর্থাৎ এই বিক্রিয়াটি ঘটে না, আর এই বিক্রিয়াটি ঘটতে থাকে। তো দুইটি বিক্রিয়ক যদি একসঙ্গে যুক্ত করা হয়, সোডিয়াম সালফাইড এবং সোডিয়াম আর্সেনাইড যদি একসঙ্গে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করা হয়, তাহলে দেখা যায় সোডিয়াম সালফাইড এটাও জারিত হয়ে সোডিয়াম সালফেট তৈরি করেছে, আর সোডিয়াম আর্সেনাইড এটাও জারিত হয়ে সোডিয়াম আর্সেনেট তৈরি করেছে, অর্থাৎ দুটিই জারিত হয়েছে। এরা পৃথকভাবে শুধুমাত্র সোডিয়াম সালফাইড জারিত হচ্ছিল, সোডিয়াম আর্সেনাইড হচ্ছিল না, কিন্তু একসঙ্গে উভয় জারিত হলো। সেজন্য এখানে সোডিয়াম সালফাইড যেটি আছে এটির দ্বারা আবেশিত হয়ে সোডিয়াম আর্সেনাইড কিন্তু জারিত হয়েছে। তবে সোডিয়াম সালফাইড এক্ষেত্রে একটি আবিষ্ট প্রভাবক। ওকে, এবার যাক ভৌত অবস্থার ভিত্তি করে। ভৌত অবস্থার ভিত্তি করে প্রভাবক দুই ধরনের, একটা হচ্ছে সমসত্ব প্রভাবক, একটা হচ্ছে অসমসত্ব। এটাকে বলা হয় হোমোজেনিয়াস ক্যাটালিস্ট, আর এটা হচ্ছে হিটারোজেনিয়াস ক্যাটালিস্ট। সমসত্ব বিষয়টি দেখে তোমরা তো বুঝতে পারছো যে ক্ষেত্রে বিক্রিয়ক, প্রভাবক এবং উৎপাদ উভয়ের ভৌত অবস্থা একই হবে, তাকে আমরা বলবো সমসত্ব প্রভাবক। যেমন লেড প্রকাষ্ট পদ্ধতিতে নাইট্রিক অক্সাইড যে প্রভাবক হিসেবে কাজ করে সালফার ডাইঅক্সাইডের জারণে, সেক্ষেত্রে সালফার ডাইঅক্সাইড, অক্সিজেন প্রভাবক নাইট্রিক অক্সাইড এবং সালফার ট্রাইঅক্সাইড সবাই কিন্তু একই ভৌত অবস্থায় আছে, অর্থাৎ গ্যাসীয় ভৌত অবস্থায় আছে। সেগুলোর ক্ষেত্রে নাইট্রিক অক্সাইড কিন্তু একটি সমসত্ব প্রভাবক। তারপর ইথানলের বিয়োজনে ইথানল থেকে যে মিথেন এবং কার্বন মনোক্সাইড তৈরি হয়, এক্ষেত্রে যে আয়োডিন বাষ্প, আয়োডিন গ্যাস যে প্রভাবক হিসেবে ব্যবহৃত হয়, তারা কিন্তু সবাই একই ভৌত অবস্থায় আছে। এই জন্য আয়োডিন বাষ্প এখানে হচ্ছে একটা সমসত্ব প্রভাবক। একইভাবে অম্লীয় মাধ্যমে যে চিনি বা সুক্রোজ যে ভেঙে যে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ তৈরি করে, এক্ষেত্রে যে অম্লীয় মাধ্যমটি আছে এটি কিন্তু তরল অবস্থায় আছে, এবং বিক্রিয়ক চিনি এবং উৎপাদ গ্লুকোজ ও ফ্রুক্টোজ উভয়ই কিন্তু তরল অবস্থায় আছে বা দ্রবণে আছে। সেই জন্য এক্ষেত্রে অ্যাসিড যেটি আছে বা অম্লীয় মাধ্যমে এটি কিন্তু একটি সমসত্ব প্রভাবক। ওকে, এরপর আসা যাক সমসত্ব প্রভাবনের কৌশল, অর্থাৎ সমসত্ব প্রভাবকরা কিভাবে বিক্রিয়া গতিকে প্রভাবিত করে। সেটি কি? অন্তর্বর্তী যৌগ গঠনের মাধ্যমে সমসত্ব প্রভাবকরা সাধারণত বিক্রিয়া গতিকে প্রভাবিত করতে পারে। অন্তর্বর্তী যৌগ বা অবস্থান্তর অবস্থা, এটা কিন্তু তোমাদের আমি অনেকবার আলোচনা করেছি। সেটি কি? যেমন ধরো যে এ এবং বি বিক্রিয়া করে উৎপাদ উৎপন্ন করবে, অর্থাৎ মেইন বিক্রিয়াটা হচ্ছে এ বি বিক্রিয়া করে প্রোডাক্ট পাওয়া যাবে, উৎপাদ পাওয়া যাবে। এই ক্ষেত্রে সি প্রভাবক হিসেবে কাজ করে, ক্যাটালিস্ট সি। তাহলে প্রথমত দেখা যাবে বিক্রিয়ক এ এর সঙ্গে প্রভাবক সি বিক্রিয়া করে একটা যৌগ তৈরি করেছে এসি। এই যৌগটি কিন্তু এই বিক্রিয়ার মাধ্যমে দেখা যাচ্ছে না, অর্থাৎ এটা বিক্রিয়ার মধ্যে তৈরি হয়েছিল কোনো একটা সময়। যেহেতু এটা বিক্রিয়ার মধ্যে সৃষ্টি হয়েছিল, এই জন্য এটাকে বলা হয় অন্তর্বর্তী যৌগ। তাহলে প্রথমে একটা বিক্রিয়ক এ এর সঙ্গে প্রভাবক বিক্রিয়া করে অন্তর্বর্তী যৌগ এসি তৈরি করেছে। সেই এসি অন্তর্বর্তী যৌগটি অপর একটি বিক্রিয়ক বি এর সঙ্গে বিক্রিয়া করে উৎপাদ প্রোডাক্ট পি উৎপন্ন করলো, এবং প্রভাবকটি আবার পুনর্জন্ম করলো, আবার ফেরত পাওয়া গেল। তাহলে মাঝের যে এই যে অন্তর্বর্তী যৌগটি তৈরি হলো, এটি কিন্তু বাইরে থেকে দেখা যাচ্ছে না। তাহলে এক্ষেত্রে দুটি বিক্রিয়ক এ এবং বি কে পরস্পর সংস্পর্শে আসার জন্য, খুব দ্রুত সংস্পর্শে আসার জন্য সাহায্য করলো কোনটি? এসি অন্তর্বর্তী যৌগটি। তাহলে আমরা কিন্তু জানি যে কোনো একটা বিক্রিয়ার সংগঠনের প্রথম শর্ত হচ্ছে বিক্রিয়কগুলোকে পরস্পর সংস্পর্শে আসা। তাহলে কোনো একটি বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়কগুলো পরস্পর সংস্পর্শে যত দ্রুত আসতে পারবে, সেই বিক্রিয়া তত দ্রুত ঘটবে। তো সমসত্ব প্রভাবক যারা, তারা সাধারণত প্রথমে একাধিক বিক্রিয়ক যদি থাকে, তার মধ্যে একটি বিক্রিয়কের সঙ্গে খুব দ্রুত সংযুক্ত হয়,
যুক্ত হয়ে অন্তর্বর্তী যৌগ গঠন করে, তারপর সেই অন্তর্বর্তী যৌগটি অপর একটি বিক্রিয়কের সঙ্গে যুক্ত হয়ে মেইন উৎপাদ উৎপন্ন করে। অর্থাৎ বিক্রিয়কগুলোকে পরস্পর সংস্পর্শে আসার মাধ্যমটা কি তৈরি করে দেয়? অন্তর্বর্তী যৌগ গঠনের মাধ্যমে। যেমন একটু আগে যেটা আমরা উদাহরণ দেখলাম, সালফার ডাইঅক্সাইডের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় যে সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন হয়, সেক্ষেত্রে নাইট্রিক অক্সাইড প্রভাব হিসেবে কাজ করে। তো এটা কিভাবে কাজ করে? অন্তর্বর্তী যৌগ গঠনের মাধ্যমে। যেমন নাইট্রিক অক্সাইড প্রভাবকটি একটি বিক্রিয়ক অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে সালফার নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি করেছে। সেই নাইট্রোজেন ডাইঅক্সাইডটি অপর একটি বিক্রিয়ক সালফার ডাইঅক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে মেইন উৎপাদ সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন করেছে এবং প্রভাবক হিসেবে নাইট্রিক অক্সাইড আবার ফেরত পাওয়া গিয়েছে। তাহলে এখানে যে নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি হলো, এটা কিন্তু বিক্রিয়ার মধ্যে ছিল না, তার মানে এটি একটি অন্তর্বর্তী যৌগ। তাহলে সমসত্ব প্রভাবকরা সাধারণত অন্তর্বর্তী যৌগ গঠনের মাধ্যমে তাদের ক্রিয়া কৌশল করে থাকে, এটা আমাদের মনে রাখতে হবে। আর অসমসত্ব প্রভাবক যদি হয়, অসমসত্ব প্রভাবক বা হেটারোজেনিয়াস ক্যাটালিস্ট যদি হয়, তারা সাধারণত অধিশোষণের মাধ্যমে প্রভাবন ক্রিয়া করে থাকে, সেটা আমরা সামনের দিকে পড়ব। অন্তর্বর্তী অসমসত্ব প্রভাবকের কিছুটা সীমাবদ্ধতা আছে, সমসত্ব প্রভাবকের সেই সীমাবদ্ধতা হচ্ছে তারা শুধুমাত্র অন্তর্বর্তী যৌগ গঠনের মাধ্যমেই বিক্রিয়াকে প্রভাবিত করতে পারে, বা কঠিন প্রভাবক হলে সেটা সমসত্ব প্রভাবন ক্রিয়াটি খুব ভালোভাবে করতে পারে না, বা অন্তর্বর্তী যৌগ গঠনের মাধ্যমে বিক্রিয়াকে প্রভাবিত করতে পারে না খুব সহজে। অর্থাৎ সমসত্ব প্রভাবকরা যদি গ্যাসীয় অবস্থায় থাকে বা তরল অবস্থায় থাকে, তবেই শুধুমাত্র তারা অন্তর্বর্তী যৌগ গঠনের মাধ্যমে প্রভাবন ক্রিয়াটা করতে পারে। কিন্তু প্রভাবক যদি কঠিন ভৌত অবস্থায় থাকে, তাহলে সেক্ষেত্রে সেটি অন্তর্বর্তী যৌগ গঠনের মাধ্যমে করতে পারে না বিক্রিয়াকে প্রভাবিত। ওকে, এবার যাক সমসত্ব প্রভাবন বিক্রিয়ার গতিবিদ্যা বা প্রভাবক গুণাঙ্ক বা ক্যাটালাইটিক কোএফিসিয়েন্ট বিষয়টি কি। যেমন দেখো, এ এবং বি বিক্রিয়া করে প্রোডাক্ট উৎপন্ন করবে এবং বিক্রিয়ার মাধ্যমে প্রভাবক হিসেবে কাজ করবে কোনটি? এক্স। তাহলে প্রথমে কাজ কি, যে এ বি বিক্রিয়কের সঙ্গে প্রভাবক যুক্ত হয়ে একটা অন্তর্বর্তী যৌগ গঠন করবে, যেটাকে সক্রিয় জটিল যৌগ বলা হয়। এ বি এক্স তৈরি করলো, সেই এ বি এক্সটা আবার ভেঙে প্রোডাক্ট পি উৎপন্ন করবে এবং প্রভাবক এক্সটা মুক্ত হয়ে যাবে। তাহলে এ বি এক্সটা এখানে হচ্ছে সক্রিয় জটিল যৌগ বা অন্তর্বর্তী যৌগ। ওকে, তাহলে এই বিক্রিয়াটির সম্মুখ দিকের ক্ষেত্রে বিক্রিয়ার হার ধ্রুবক হচ্ছে K1 এবং বিপরীত দিকের ক্ষেত্রে বিক্রিয়ার হার ধ্রুবক হচ্ছে K-1। ওকে, আর দেখি তাহলে যেহেতু সক্রিয় জটিল বিয়োজিত হয়ে উৎপাদ গ্রহণ করে, তার মানে এই বিক্রিয়াটির ক্ষেত্রে মেইন যে ধাপ, অর্থাৎ এটা তোমাদের বই একটু ভুল দেয়া আছে, এটা আসলে K2 হবে, এটা K2 হবে এবং এটা হবে হচ্ছে K3 হবে। যেহেতু এই বিক্রিয়াটা যদি যত দ্রুত ঘটবে, এই বিক্রিয়াটা যত দ্রুত ঘটবে তত দ্রুত কিন্তু আমরা উৎপাদ পাবো। অর্থাৎ সক্রিয় জটিল যৌগ গঠিত হওয়ার পর যত দ্রুত এই বিক্রিয়াটি ঘটবে, তত দ্রুত কিন্তু আমরা উৎপাদ পাবো। তার মানে এই দুইটা ধাপের মধ্যে এই ধাপটি হচ্ছে বিক্রিয়ার গতিবেগকে নির্ধারণ করে। অর্থাৎ ABX এর সময়ের সাথে ABX বা সক্রিয় জটিল অবস্থার বিয়োজনটাই হচ্ছে বিক্রিয়ার গতিবেগটা নির্ধারণ করে থাকে। তার মানে বিক্রিয়ার হার হবে এই ABX এর ঘনমাত্রার সমানুপাতিক। সেই সমানুপাতিক চিহ্ন যদি উঠে যায়, তাহলে সমানুপাতিক ধ্রুবক আমরা পাবো K3। ওকে, এখন তোমাদের আমি স্টেডি স্টেট যে তত্ত্ব আছে, সেই তত্ত্ব অনুসারে তোমাদের আমি শিখিয়েছিলাম যে কোনো একটি উপাদানের সময়ের সাথে বিয়োজনের হার শূন্য ধরবো আমরা, বা তার বিক্রিয়ার হারটা শূন্য ধরবো কিভাবে, যে সেই উপাদানটা যদি তৈরি হতে থাকে, তাহলে সেক্ষেত্রে তার সামনে প্লাস। যেমন এই সামনের দিকের ক্ষেত্রে এই বিক্রিয়ার সম্মুখ দিকে কিন্তু ABX তৈরি হচ্ছে, সেই জন্য সেই ক্ষেত্রে কিন্তু তাদের হার ধ্রুবকের সামনে কিন্তু ধনাত্মক ধরা হয়েছে, আর বিপরীত দিকে কিন্তু ABX ভেঙে যাচ্ছে, সেই জন্য এখানে কিন্তু মাইনাস চিহ্ন দেওয়া হয়েছে। আবার এই ক্ষেত্রে কিন্তু ABX ভেঙে যাচ্ছে, সেই জন্য এখানে মাইনাস চিহ্ন দেওয়া হয়েছে। অর্থাৎ এই বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার হার কার সমানুপাতিক হবে? এই ABX এই বিক্রিয়াগুলোর ঘনমাত্রার সমানুপাতিক। সেজন্য CA CB CX এর ঘনমাত্রার সমানুপাতিক এবং তার সামনে তাদের হার ধ্রুবক K1 এবং তার সামনে প্লাস হবে কেন? কারণ এই ক্ষেত্রে ABX তৈরি হচ্ছে। যেহেতু আমরা ABX এর সাপেক্ষে বিক্রিয়ার হার বিবেচনা করছি, সেজন্য যে
ধাপে বা যে ওয়েতে ABX তৈরি হবে তার ক্ষেত্রে হবে ধনাত্মক চিহ্ন, যেমন এখানে ধনাত্মক চিহ্ন ব্যবহার হয়েছে। যেখানে ABX বিয়োজিত হবে সেক্ষেত্রে হবে ঋণাত্মক চিহ্ন, যেমন বিপরীত দিকে ABX কিন্তু বিয়োজিত হচ্ছে, তার মানে K2 ABX এর ঘনমাত্রার সামনে হবে মাইনাস। আবার AB কে রেখে ABX কিন্তু ভেঙে যাচ্ছে, তাহলে K3 ABX এর ঘনমাত্রা মাইনাস। সবগুলোর যোগফলটা হবে শূন্যের সমান। তাহলে এখান থেকে যদি আমরা ABX এর ঘনমাত্রা বের করতে চাই তাহলে সমীকরণটি এমন হবে। দেখো আবারও এখান থেকে আমরা ABX এর ঘনমাত্রা CABX এর মান বের করব, তাহলে সমীকরণটি এখান থেকে এরকম হবে। তারপর বিক্রিয়ার হার আমরা ABX এর ঘনমাত্রা মানটা বসাবো, বসালে ফাইনালি K সমান যে মানটি পাচ্ছি অর্থাৎ K1 K3 ভাগ K2 প্লাস K3, এটুকুকে বলা হয় প্রভাবক গুণাঙ্ক বা ক্যাটালাইটিক কোএফিসিয়েন্ট। ওকে, এবার আসা যাক যে বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হওয়ার জন্য প্রভাবক যারা আছে তারা যে বিক্রিয়ার গতিকে প্রভাবিত করে সেটা কিভাবে করে। দেখো এই যে বিক্রিয়ক থেকে উৎপাদ পরিণত হয়, বিক্রিয়কের শক্তিটা বেশি আছে, বিক্রিয়ক শক্তিটা এখানে, উৎপাদের শক্তিটা এখানে, উৎপাদের শক্তি এই বরাবর, বিক্রিয়ক শক্তি এই বরাবর, তাহলে বিক্রিয়কের শক্তি কিন্তু বেশি আছে, উৎপাদের শক্তি কম। আর সামনের দিকে বিক্রিয়া অগ্রসর হচ্ছে, তখন বিক্রিয়ক থাকবে বাম দিকে, উৎপাদ থাকবে ডান দিকে। বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হওয়ার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি অতিক্রম করে উৎপাদে পরিণত হতে হয়, যে শক্তিটাকে বলা হয় সক্রিয়ণ শক্তি। তোমাদের অবশ্যই মনে আছে সক্রিয়ণ শক্তি বা অ্যাক্টিভেশন এনার্জি বলতে একটা টার্ম আছে, যে বিক্রিয়কগুলো উৎপাদে পরিণত হওয়ার জন্য সর্বনিম্ন যে শক্তির প্রয়োজন হয় বা সর্বনিম্ন যে পরিমাণ শক্তি অতিক্রম করে বিক্রিয়কগুলোকে উৎপাদে পরিণত হতে হয় সেই শক্তিকে কিন্তু বলা হয় সক্রিয়ণ শক্তি। তাহলে প্রভাবক বিহীন বা প্রভাবক উপস্থিত নেই এরকম বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ক উৎপাদে পরিণত হতে হলে এই পরিমাণ শক্তি অতিক্রম করে যেতে হচ্ছে। আর যদি প্রভাব ব্যবহার করা হয়, ধনাত্মক প্রভাব ব্যবহার করা হয় যারা বিক্রিয়ার গতিকে বৃদ্ধি করতে পারে, তাহলে তারা কিভাবে বিক্রিয়ার গতিকে বৃদ্ধি করে? আসলে তারা শুধুমাত্র সক্রিয়ণ শক্তিটা কমায় দেয়। সক্রিয়ণ শক্তি আগে ছিল এই পর্যন্ত, এখন শক্তি কতটুকু? এই পর্যন্ত। অর্থাৎ সক্রিয়ণ শক্তিটা কমে দিয়েছে কি? প্রভাবক। ফলে বিক্রিয়া খুব সহজে উৎপাদে পরিণত হচ্ছে। তার মানে প্রভাবকরা, ধনাত্মক প্রভাবক যারা, তারা সাধারণত কোনো একটা বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি হ্রাস করে বিক্রিয়াগুলোকে উৎপাদে পরিণত হওয়ার জন্য সাহায্য করে। আর ঋণাত্মক প্রভাবক যারা, তারা সাধারণত কোনো একটা বিক্রিয়ার সক্রিয়ণ শক্তিটাকে বৃদ্ধি করে দেয়, ফলে বিক্রিয়াগুলো খুব সহজে উৎপাদে পরিণত হতে পারে না বা সময় লাগে, অর্থাৎ বিক্রিয়ার গতিবেগটাকে হ্রাস করে দেয়। ওকে, তাহলে আজকে পর্যন্তই। আগামী দিনে ইনশাআল্লাহ আমরা পরবর্তী টপিক থেকে ধারাবাহিক আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সুস্থ থাকবে, নিরাপদ থাকবে। ধন্যবাদ সবাই।